প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করব। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স। তাহলে আমাদের এই তাপগতিবিদ্যা কি সেটা আগে জানতে হবে। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এই শাখাটা একটা বই আকারে আমাদের পাওয়া যায় তাপগতিবিদ্যা, কিন্তু তোমাদের এখানে শুধু একটা অধ্যায়ে কিছু প্রাথমিক ধারণা, কিছু অল্প পরিসরের আলোচনা নিয়ে এই অধ্যায়। আজ আমরা এই অধ্যায়ের আলোচনায় প্রথমে যে টপিকসটি আলোচনা করব সেটা হলো তাপমাত্রা পরিমাপের নীতি। তাপমাত্রা পরিমাপের নীতি। তাপমাত্রা পরিমাপের নীতি এই টপিক্সের উপর আলোচনা করতে গেলে আমাদের কিছু কিছু রাশি বা বিষয় সম্পর্কে জানা দরকার। প্রথমে আছে তাপীয় সমতা। তাপীয় সমতা, তাপীয় সমতা হলো একাধিক বস্তুর ভিতরে তাপমাত্রা যখন সমান পর্যায়ে আসে, একই পর্যায়ে আসে, তখন তাকে আমরা বলি তাপীয় সমতা। তার আগে আমাদের জানতে হবে তাপ কি। তাপ হলো এক প্রকার শক্তি যা উচ্চতর তাপমাত্রার বস্তু হতে নিম্নতর তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হয়। এখন একাধিক বস্তু যদি তাপীয় সংস্পর্শে থাকে, অর্থাৎ একটা সংস্পর্শে থাকে, তাহলে উচ্চতর তাপমাত্রার বস্তুতে নিম্নতর তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হয়ে যায়। মনে করো একখণ্ড গরম একখণ্ড বস্তু তুমি টেবিলের উপর রেখে দিলি, কি হবে? ওই গরম বস্তু তাপ প্রদান করবে তার পরিবেশের উপর। পরিবেশ বলতে তার সংস্পর্শে থাকা বায়ু বা যে টেবিলের উপর রেখেছে ওই টেবিল এবং বায়ুকে সে তাপ প্রদান করবে, আর বায়ু বা টেবিল তাপ গ্রহণ করবে। এইরকম অনবরত তাপের প্রদান চলবে। চলতে চলতে যখন তাপমাত্রা উভয়ের অর্থাৎ পরিবেশের সাথে বস্তুর তাপমাত্রা একই পর্যায়ে আসবে, একই রকম আসবে, তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে। তখন এই অবস্থাটাকে বলি আমরা তাপীয় সমতা। ঠিক যদি একটা শীতল বস্তু টেবিলের উপর রাখতাম, তাহলে বায়ু বা পরিবেশ থেকে বা টেবিল থেকে তাপ সঞ্চালিত হয়ে ওই বস্তুতে আসতো, অর্থাৎ ওই বস্তু তাপ তখন গ্রহণ করত। তাপ গ্রহণ করতে করতে যখন ওই বস্তুর তাপমাত্রা এবং তার সংস্পর্শে যে পরিবেশ, এই পরিবেশের তাপমাত্রা এক হয়ে যেত, তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যেত। তখন তাকে আমরা বলতাম তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। এবার দ্বিতীয় টপিক হলো তাপমাত্রার ধারণা। তাপমাত্রার ধারণা। তাপমাত্রার ধারণা, তাপমাত্রা বলতে আমরা কোনো বস্তুর তাপীয় অবস্থা বুঝি, যা দ্বারা কোনো বস্তু তাপ দেবে বা নেবে, এটা বোঝা যায়। সাধারণত উচ্চ তাপমাত্রার বস্তু তাপ প্রদান করে আর নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে। এটা হলো তাপমাত্রা। এই তাপমাত্রা দিয়েই আমরা বুঝতে পারবো সে কোনো বস্তু যে তাপ নেবে না দেবে। মনে করো শীতকালের দিনে একখণ্ড লোহার গোলক বা একটা লোহার গোলক তোমার ঘরের বারান্দায় বা উঠানে রেখে দিয়েছো। ঠিক একই আকার এবং একই আয়তনের একটি কাঠের গোলকও রেখে দিয়েছো শীতকালে রাত্রি। সকালে উঠে তুমি যখন দেখলে দুটো বস্তু একই অবস্থায় পড়ে আছে যেভাবে রেখেছিলে, এখন তুমি ওই লোহার গোলকে যখন হাত দেবা, তখন কি দেখবা? লোহার গোলকটা খুব শীতল মনে হবে। তারপর কাঠের গোলকটা হাত দিবা, তুলনামূলক কম শীতল। অর্থাৎ
দুটোর ভিতরে তাপমাত্রার তারতম্য বুঝতে পারছো। অর্থাৎ লোহারটা খুব শীতল মনে হচ্ছে বেশি, আর ওটা অত শীতল মনে হচ্ছে না। এ থেকে স্বাভাবিক তো মনে হবে যে লোহার ওয়েটের তাপমাত্রা কম আর এটির তাপমাত্রা বেশি, কিন্তু তা নয়। বস্তুপক্ষে দুটোর তাপমাত্রা একই। একটু আগে আমরা যে তাপীয় সমতা পড়েছি, তাপীয় সমতা অর্থাৎ বায়ুর সংস্পর্শে দুটো বস্তুই আছে, দুটো বস্তুই বায়ুর সাথে তাপের আদান প্রদান করে একই তাপীয় সমতায় এসে উপনীত হয়েছে, অর্থাৎ দুটোর তাপমাত্রা একই। তাই আমরা স্পর্শ দ্বারা তাপমাত্রার সম্পর্কে সঠিক ধারণা বা পরিমাণ আমরা নির্ণয় করতে পারি না। তাই এর জন্য আমাদের তাপমাত্রার পরিমাপের প্রয়োজন। আমরা আর একটা টপিক, তাপমাত্রার পরিমাপ। তাপমাত্রার পরিমাপ, এই তাপমাত্রার পরিমাপ আমরা করব। কি করে তাপমাত্রার পরিমাপ করা যায়? এই তাপমাত্রার পরিমাপ করতে হলে যন্ত্রের প্রয়োজন। যে যন্ত্র দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে আমরা তাপমান যন্ত্র বা থার্মোমিটার বলি। তাপমান যন্ত্র বা থার্মোমিটার। এই থার্মোমিটার তৈরির জন্য কিছু তাপমিতিক পদার্থ লাগে। তাপমিতিক পদার্থ, এই আর একটা রাশি, এটাও আমাদের জানতে হবে। তাপমিতিক পদার্থ, যে সকল পদার্থের তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে যাদের ধর্ম বা বৈশিষ্ট্যের পরিবর্তন হয় তাদেরকে আমরা বলি তাপমিতিক পদার্থ। এই তাপমিতিক পদার্থগুলোকে তার তাপমিতিক ধর্ম কাজে লাগিয়ে আমরা থার্মোমিটার তৈরি করি। যেমন পারদ, অ্যালকোহল, এগুলো সব তাপমিতিক পদার্থ। আর এর ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা বলি তাপমিতিক ধর্ম। এখন এই তাপমিতিক পদার্থকে আমরা কাজে লাগিয়ে, তার তাপমিতিক ধর্ম কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করি। আর এই থার্মোমিটার মূলত আমাদের উদ্দেশ্য তাপমাত্রা পরিমাপ করব, এর জন্য থার্মোমিটার তৈরি। আর এই থার্মোমিটার তৈরির জন্য আমাদের দুটো স্থির বিন্দু নির্ধারণ করতে হয়। স্থির বিন্দু, মনে করো একটা থার্মোমিটার, তোমরা তো বাস্তবে থার্মোমিটার দেখেছো। থার্মোমিটার এরকম একটা থার্মোমিটার। এই থার্মোমিটার যখন তৈরি করা হয় তখন এর ভিতরে, এই বাল্বের ভিতরে আমরা পারদ রেখে দিই। এর ভিতরে থাকে পারদ কিংবা অ্যালকোহল। আমাদের সচরাচর যে থার্মোমিটার বাজারে দেখি পারদ থার্মোমিটার। এই পারদ কিন্তু অল্প একটু তাপমাত্রার পরিবর্তনে ওর আয়তনের পরিবর্তন হয়, যার সাথে তার সম্পর্ক দিয়ে তাপমাত্রা নির্ধারণ করতে পারি। আমরা এই পারদের এই বাল্বের ভিতর রেখে এই থার্মোমিটারটা তৈরি করা হয়। যখন তৈরি করা হয় তখন এর একটা স্কেল নির্ধারণ করতে হয়, যে আমরা কি দেখে বলবো কার তাপমাত্রা কত। তাই একে সর্বনিম্ন একটা বিন্দু, স্থির বিন্দু ধরা হয়। স্থির বিন্দু, এই স্থির বিন্দুটাকে বলি নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু বলি। বিশুদ্ধ বরফ আর পানি নির্দিষ্ট চাপে এরা যে তাপীয় সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ যে তাপমাত্রা এরা সাম্য অবস্থায় থাকে, বিশুদ্ধ বরফ এবং পানি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় সাম্য অবস্থায় থাকবে সেই তাপমাত্রাকে বলি আমরা নিম্ন স্থির বিন্দু। মনে করো সেই নিম্ন স্থির বিন্দু সাধারণত আমরা দেখি বরফ এবং পানির নিম্ন স্থির বিন্দু হলো 0 ডিগ্রি। এখানে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি। মনে করো এটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার, সেলসিয়াস। এই নিম্ন স্থির বিন্দু 0 ডিগ্রি। আবার আমরা বিশুদ্ধ পানি এবং জলীয় বাষ্প যে তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে
তাপীয় সাম্য অবস্থায় থাকবে তাকে আমরা বলি ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু। মনে করো একে তাপ দিলাম, তাপ দিয়ে যে তাপমাত্রায় পৌঁছালো, অর্থাৎ বাষ্পর তাপমাত্রা এবং পানি এবং বাষ্পর সংমিশ্রণ, যেখান থেকে বাষ্প হওয়া শুরু হলো সেই সংমিশ্রণের তাপমাত্রা এইটা আমরা সাধারণত দেখি 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস এইটাকে বলি ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু এটাকে আমরা স্টিম বিন্দু বলি। স্টিম বিন্দু। স্টিম বিন্দু বলি। এখন এই নিম্ন স্থির বিন্দুর যে পয়েন্টটা আর ঊর্ধ্ব স্থির বিন্দুর যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভিতরে কতগুলো দাগ কেটে ভাগ করে আমরা থার্মোমিটার তৈরি করি এবং এইটাকে সাধারণত 0 থেকে 100 ডিগ্রি এর ভিতরে 100 ডিফারেন্স, এই 100 ডিফারেন্সকে আমরা 100 দিয়ে ভাগ করি। 100 ভাগ করি, 100 ভাগ করে এর এক একটা ভাগকে 1 ডিগ্রি হিসেবে আমরা স্কেল নির্ধারণ করি এবং এটাকে বলছি সেলসিয়াস স্কেল। এই থার্মোমিটারটার নাম সেলসিয়াস থার্মোমিটার। এর এক ভাগকে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের আছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার। সেটা কেমন? আমরা যদি আর একটা থার্মোমিটার এখানে অঙ্কন করি, এই থার্মোমিটারটাকে ওই রকম নিম্ন স্থির বিন্দু অর্থাৎ বরফ বিন্দুতে যখন রেখেছি তখন এই যে বিন্দুটা হলো, আর যখন স্টিম বিন্দুতে রেখেছি এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা 32 ডিগ্রি ফারেনহাইট দিয়ে সূচিত করা হয়েছে। ফারেনহাইট স্কেল, এইটার স্কেলটার নাম হলো, থার্মোমিটার নাম হলো ফারেনহাইট। ফারেনহাইট। এই ফারেনহাইট থার্মোমিটার যখন তৈরি হলো, এই নিম্ন স্থির বিন্দুর মান দেওয়া হলো 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থির বিন্দু 212 ডিগ্রি ফারেনহাইট। এর ভিতরে যে ডিফারেন্স 212 থেকে 32 যদি বাদ দিই তা হয় আমাদের 180। এই পুরো ঘরটাকে আমরা 180 ভাগ করলাম। 180 ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা বলি 1 ডিগ্রি ফারেনহাইট। এই থার্মোমিটারটার নাম ফারেনহাইট থার্মোমিটার, অর্থাৎ এর স্কেলটা হলো ফারেনহাইট স্কেল। ঠিক এরকম যদি আমরা আরো একটা থার্মোমিটার কল্পনা করি বা তৈরি করি, যেটা হলো লর্ড কেলভিন আবিষ্কার করেছিলেন, কেলভিন থার্মোমিটার। এর ঠিক এই বরফ বিন্দু যেটা, অর্থাৎ বিশুদ্ধ বরফ এবং পানি একই তাপমাত্রার সাম্য অবস্থায় আছে, সেটাকে আমরা 273.15 কেলভিন দ্বারা সূচিত করা হলো বরফ বিন্দুকে। আর ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম বিন্দু এটাকে 373.15 কেলভিন। এর ভিতরে 273 থেকে 373.15 এই যে ডিফারেন্স, এর ভিতরেও 100 ডিফারেন্স, একে আমরা 100 ভাগ করেছি। একেও 100 ভাগ করেছি। 100 ভাগ করে এর প্রতিটা ভাগকে আমরা বলেছি 1 কেলভিন। এভাবে আমাদের 3 ধরনের থার্মোমিটার তৈরি করা হয়। এই থার্মোমিটার তিনটের ভিতরে, এর স্কেলের ভিতরে আবার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা একটু সহজ উপায়ে দেখি কিভাবে এদের মধ্যে সম্পর্কটা নিরূপণ করা যায়। মনে করো আমরা কোনো একটা বস্তুর বা কোনো কিছুর তাপমাত্রা এই 3টে থার্মোমিটার দিয়ে নিরূপণ করব। তাহলে 3টে থার্মোমিটার যদি আমি সেখানে স্থাপন করি, তাহলে যেহেতু একই রকম পারদ দিয়ে তৈরি, শুধু স্কেলটা আমরা ভিন্ন করেছি, কিন্তু জিনিস তো একই। কাচের ক্যাপিলারি টিউবের ভিতরে পারদ ওঠানামা করবে, এই বাল্ব লাগানো, বাল্বে পারদ একই পারদ দিয়ে তৈরি। অর্থাৎ 3টেকে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা কোনো বস্তুর ভিতরে স্থাপন করি, তাহলে 3টে তো পারদ একই লেভেলে উঠবে। মনে করি এই লেভেলে পারদ উঠল, এইখান থেকে এই লেভেলে সবার পারদ উঠল। এইটা সেলসিয়াস, এর এই তাপমাত্রার এই স্কেলের মানটাকে আমি ধরলাম সি। এইটা ফারেনহাইট, এইটার মানটাকে ধরলাম এফ, আর এইটার মানটা কেলভিন স্কেলে তাই নাম দিলাম কে। এখন একটা মজার বিষয় হলো, এই প্রতিটা
থার্মোমিটার তো একই তাপমিতিক ধর্ম বিশিষ্ট পদার্থ দিয়ে তৈরি, তাহলে এদের পারদের অনুপাত স্কেল আমি যাই দিই না কেন, এর নিম্ন স্থিরবিন্দু থেকে এই তাপমাত্রা, এর নিম্ন স্থিরবিন্দু থেকে এই তাপমাত্রা, এই তাপমাত্রা, এই যে তাপমাত্রা ডিফারেন্স এইটুকু এবং এই প্রথম থেকে শেষ পর্যন্ত নিম্ন স্থিরবিন্দু থেকে ঊর্ধ্ব স্থিরবিন্দুর তাপমাত্রার যে পার্থক্য ডিফারেন্স, এর অনুপাত সবার জন্য একই হবে। তাই আমরা লিখতে পারি এই সেলসিয়াস তাপমাত্রার সি মাইনাস নিম্ন স্থিরবিন্দু, অর্থাৎ তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থিরবিন্দু 0, তাকে ভাগ করব ঊর্ধ্ব স্থিরবিন্দু 100 মাইনাস নিম্ন স্থিরবিন্দু 0। তাহলে আমাদের এই সেলসিয়াস স্কেলের এই নিম্ন স্থিরবিন্দু থেকে আমার নির্দিষ্ট পাঠের দূরত্ব আর নিম্ন স্থিরবিন্দু থেকে ঊর্ধ্ব স্থিরবিন্দুর দূরত্বের অনুপাত এটি। আবার এইটার ক্ষেত্রে যদি আমি একইভাবে করি, তাহলে এখানে নিম্ন স্থিরবিন্দু থেকে এই ফারেনহাইট পর্যন্ত দূরত্ব f মাইনাস 32 আর অনুপাত হবে 212 মাইনাস 332, 212 মাইনাস 32, 212 মাইনাস 32। আবার এইটার ক্ষেত্রে যদি একইভাবে অনুপাত তৈরি করি, তাহলে আমাদের এই k মাইনাস 273.15 আর তার নিচে 373.15 মাইনাস 273.15। এই প্রতিটার ক্ষেত্রে একই নিয়মে একই কায়দার যদি অনুপাত করি, সব অনুপাতগুলো সমান, তাই আমরা এই সবগুলোকে সমান বলতে পারি। যেহেতু আমাদের একই তাপমিতিক পদার্থ ব্যবহার করি আমাদের এই থার্মোমিটার কিনতে তৈরি, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ওই অনুপাত সমান হবে। এখন যদি আমরা একটু সরলীকরণ করি, বা সি মাইনাস 0 মানে সি, 100 মাইনাস 0 মানে 100 সমান f মাইনাস 32/212 থেকে 32 বাদ দিলে 180 সমান k মাইনাস 273.15 বাই 373.15 থেকে 273.15 বাদ দিলে থাকে 100। আবার যদি একটু ক্যালকুলেশন করি, আমরা একে 20 দিয়ে ভাগ করি, কিংবা উভয় পক্ষে সব পক্ষের যদি 20 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসে 20 দ্বারা গুণ করলে আসে কত, 100 গুণ 20 সমান f মাইনাস 32, 180 গুণ 20 সমান k মাইনাস 273.15 বাই 100, একেও গুণ করব 20 দ্বারা। এখন এই 20 আর 100 কেটে গেলে 0 0 5 গুণ 10, বা এখানে লিখতে পারি c বাই 5 আর এখানে f মাইনাস 32, 2 × 9 = 9 সমান k মাইনাস 273.15 বাই 5। এই যে একটা রিলেশন হলো, এই রিলেশনটা হলো আমাদের এই 3 রকম থার্মোমিটারের স্কেলের ভিতরে যে সম্পর্ক। আমরা এই সম্পর্ক থেকেই আমরা যে কোনো দুটোর সাথে কম্পেয়ার করে একটা তাপমাত্রা জানা থাকলে সেলসিয়াস জানা থাকলে ফারেনহাইট পাওয়া যাবে, ফারেনহাইট জানা থাকলে কেলভিন পাওয়া যাবে, বা কেলভিন জানা থাকলে সেলসিয়াস বা ফারেনহাইট পাওয়া যাবে। এরকম একটা জানা থাকলে অন্যটা আমরা এই সম্পর্ক থেকে নির্ণয় করতে পারি। এখানে সি দ্বারা সেলসিয়াস তাপমাত্রা, এফ দ্বারা ফারেনহাইট তাপমাত্রা, কে দ্বারা কেলভিন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো বইতে আবার এই সি না দিয়ে টেম্পারেচার বা তাপমাত্রাকে যেহেতু টি দ্বারা প্রকাশ করি, কখনো কখনো টিসি মানে সেলসিয়াস টেম্পারেচার টিসি বাই 5, কখনো কখনো টিএফ ফারেনহাইট টেম্পারেচার মাইনাস 32/9, টিকে কেলভিন টেম্পারেচার মাইনাস 273.15/5। এভাবেও আমরা সম্পর্কটাকে উপস্থাপন করতে পারি। অতএব আমরা এই তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে আমরা এই 3 ধরনের স্কেল সচরাচর ব্যবহার করি, এবং এই সম্পর্ক দিয়ে আমরা এক স্কেলের তাপমাত্রা থেকে অন্য স্কেলে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের থার্মোমিটার তৈরির কাহিনী থেকে 3 ধরনের থার্মোমিটারের স্কেলের সাথে সম্পর্ক আমরা নিরূপণ করলাম। এবার এছাড়াও আমাদের কিন্তু আরও একটা থার্মোমিটার আছে, যেটা আমরা সাধারণত
ডাক্তাররা ব্যবহার করে বা আমরা জ্বর পরিমাপের জন্য ব্যবহার করি, সেটা হলো ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। এটাও আমাদের ফারেনহাইট স্কেলের থার্মোমিটার। এখানে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার। এই থার্মোমিটারটা কিন্তু আমাদের তাপমাত্রার নিম্ন স্থিরবিন্দু আর ঊর্ধ্ব স্থিরবিন্দুকে এখানে 110 ডিগ্রি ফারেনহাইট আর এখানে 95 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য এটা তৈরি। আমাদের মানুষের শরীরের তাপমাত্রা সর্বনিম্ন 95 ডিগ্রি দেখা যায় আর সর্বোচ্চ 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দেখা যায়। তাই আমাদের শরীরের তাপমাত্রা নিরূপণের জন্য এই থার্মোমিটার তৈরি। তাই এটাকে আমাদের ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। এই হলো আমাদের বিভিন্ন থার্মোমিটার সম্পর্কে আলোচনা। এছাড়াও আমাদের আর একটু বিষয়ে আমরা জেনে রাখব। এখানে যেহেতু তাপীয় সমতা নিয়ে আলোচনা করা হয়েছে, বরফ, পানি, স্টিম, অর্থাৎ এদের তিনটের মিলিত একটা তাপমাত্রা আছে, সেটাকে আমরা বলি ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু বললে সাধারণত একটা নির্দিষ্ট তাপমাত্রাকেই বোঝানো হয়। যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়ু এই তিনটে অবস্থায় সহ অবস্থান করে, সেই তাপমাত্রাকে আমরা বলি ওই বস্তুর ত্রৈধ বিন্দু। ঠিক একই রকম যদি আমরা বলি পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু, ত্রৈধ মানে তিন রকমের, তিনটে বিন্দু, তিনটে অবস্থার মিলিত তাপমাত্রা। এটাও একটা তাপমাত্রা, একে ট্রিপল পয়েন্ট বলি, ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট, TRI, ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট। একে আমরা টি দিয়ে, এটা যেহেতু একটা টেম্পারেচার টি দিয়ে এখানে TR লিখি, নিচে টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট, তাই টি দিয়ে TR লিখি, ট্রিপল পয়েন্ট। অর্থাৎ বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প এই তিনটি অবস্থা সহ অবস্থান করে যে নির্দিষ্ট তাপমাত্রায়, এবং এইটা সাধারণত 4.58 মিলিমিটার পারদ স্তম্ভ চাপে। এত পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প একই তাপমাত্রায় এই তাপমাত্রায় সহ অবস্থান করে, অর্থাৎ বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প নির্দিষ্ট চাপে, অর্থাৎ 4.58 মিলিমিটার পারদ চাপে যে তাপমাত্রাটায় সহ অবস্থান করে, মানে একই অবস্থায় অবস্থান করে, সেটাকে আমরা বলি পানির ত্রৈধ বিন্দু। এবং এই তাপমাত্রাটা সাধারণত 273.16 কেলভিন, ট্রিপল পয়েন্টের তাপমাত্রা যেটা, সেটাকে আমরা বলি 273.16 কেলভিন। আজ তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।